এটা ভালোই হলো। এটা ভালো কি করে হয় বাবা? এরকম গরমের মধ্যে তুমি কষ্ট করবে, মানে ফ্যানটা বন্ধ করে দিয়ে চলে গেল, এটা কেমন কথা? নিজের উপর খুব রাগ হচ্ছে। আমার চোখের সামনে আমার বাবা মা কষ্ট করতেছে আর আমি কিচ্ছু করতে পারছি না না রে বাবা, তুই এগুলো কি বলিস? তোর এখনো লেখাপড়াই শেষ হয়নি, তারপরও তুই চাকরির জন্য চেষ্টা করছিস। আমার জন্য তো আমি। তুমি যদি না খাও তাহলে সানজানা খাবে না। তুমি চলো আমার সাথে, আমি খাবার বেড়ে দিচ্ছি। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কি ভেবেছ খাবার শেষ তাই তুমি না খেয়ে থাকবে? যতটুকু আছে আমরা তিনজন ভাগাভাগি করে খাবো। কথা বাড়িয়ে কোনো লাভ নেই, চলো এসো, চলো। আমাদের ঘরে না সত্যিকারের দুটা সোনার ছেলে আছে। আমি এখন গর্ব করে বলতে পারি যে আমাদের ছেলের মতো এত ভালো ছেলে আর হয় না। তুমি অসুস্থ হওয়ার পর ওরা যেভাবে তোমার সেবা যত্ন করলো, মা হিসেবে এটা দেখে আমার খুব আনন্দ হয়। কেন আনন্দ হবে না? আমরা তো আমাদের সন্তানদের খুব ভালো করে মানুষ করার চেষ্টা করেছি, সব সময় ওদের জন্য মন থেকে দোয়া করেছি। তবে আমি একটা জিনিস কিন্তু বুঝে গেছি, আমি যদি এই দুনিয়ায় নাও থাকি, ওরা কিন্তু তোমাকে ঠিকই দেখে রাখবে আর আমার ছোট্ট মেয়েটাকে অনেক ভালো করে লেখাপড়া করাবে, ভালো একটা ঘরে বিয়ে দেবে। কারোর জীবনে যদি এমন সন্তান থাকে, আর কি চাই? আমি আর কিচ্ছু চাই না। আল্লাহর কাছে দোয়া করি তুমি সুস্থ হয়ে যাও। ও, তোমাকে না একটা কথা বলা হয়নি, মানে সাদিক তোমার অপারেশনের জন্য 5 লক্ষ টাকার ব্যবস্থা করে ফেলেছে। মানে সাদিকের ব্যাংকে নাকি কিছু টাকা ডিপোজিট করা ছিল, ওইটাই আজকে ভেঙে টাকাটা তুলে নিয়ে আসবে। তোমার 2 ছেলে তোমার চিকিৎসার জন্য যে এত কষ্ট করছে, তোমাকে যে ওরা কত ভালোবাসে এটা তুমি ভাবতেও পারবে না। আমি জানি তো, আমি জানি যে আমার 2 ছেলে আমার 2টো হাত, সেই বিশ্বাস আমার সবসময় ছিল। ইনশাল্লাহ তোমার 2 ছেলে তোমাকে ঠিক আগের মতো সুস্থ করে ফেলবে। তবে আমার শুধু চিন্তা আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে। ও তো এখনো অনেক ছোট। তোমার মেয়েকে নিয়ে আবার এত চিন্তা কিসের? ওর তো বড় 2টা ভাই আছে, আর অযথা এইসব চিন্তা করে আবার অসুস্থ হয়ে যাবে। তবে তুমি বোধহয় একটা বিষয় জানো না, তোমাদের সবার চেয়ে আমার এই ছোট্ট মেয়েটা কিন্তু অনেক বেশি বুদ্ধিমান। আমার অবর্তমানেও যে কোনো পরিস্থিতিও কিন্তু সামাল দিতে পারবে। ওর বয়স অনেক কম, কিন্তু বাস্তবতা অনেক ভালো বোঝে। মা, মা। সানজানা, আন্টিরে ডাইকো না, আন্টি আঙ্কেলে খাওয়াই দিতেছে। তুমি তোমার প্লেটটা দাও, আমি তোমার বাইরে দিতেছি, দাও। আরে না না, আগে বুড়ো ভাই আসো, তারপর আমরা সবাই মিলে একসাথে বসে খাবো। বাবা, অনেক ক্ষুধা পাইছে, খাবার দাও। দুলা ভাই দেন, আমি আপনার বাইরে দিতেছি। ভাইয়া কি হয়েছে তোর? সানজানা তোর জন্য না খেয়ে বসে আছে, আর তুই বসে খাওয়া শুরু করে দিলি? এমনটা তো এর আগে কখনো হয়নি। আগে হয় নাই দেখেই যে কখনো হইব না এমন তো কোনো কথা নাই। অফিস থেকে আইসে তার ক্ষুধা লাগতেই পারে, সহজ ব্যাপারটা বুঝো না কেন? একটা মানুষ পরিশ্রম করে আইলে তার তো ক্লান্ত লাগবেই।
ভাবি, ভাইয়া অসুস্থ কিনা আমি সেটাই জানতে চাচ্ছিলাম। সঞ্জনা, খেয়ে নে। আচ্ছা, যাই হোক, ভাইয়া তুই তো ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসছিস, তাই না? তাহলে একটা কাজ কর, তুই টাকাটা মায়ের কাছে দে, আর আমি হসপিটালে ফোন করে বাবার সার্জারিটার ব্যবস্থা করে ফেলি। আসলে সাগর, একটা ঝামেলা হয়ে গেছে। তোরা তো সবাই জানিস যে আমি নতুন একটা বিজনেস শুরু করছি। টাকাটা উঠে আমার সেই বিজনেসে ইনভেস্ট করতে হয়েছে। কিন্তু ভাইয়া, তুই না বললি যে ব্যাংকে যেয়ে 5 লাখ টাকা তুলে নিয়ে আসবি বাবার সার্জারির জন্য? এখন সেই টাকা তুলে তুই বাবাকে না দিয়ে ইনভেস্ট করে ফেলছিস তোর ব্যবসায়। বলেছিলাম, কিন্তু আমি আসলে ঝামেলায় পড়েছি। একজন লোক আমার কাছে টাকা পেত, তার টাকাটা পরিশোধ না করলে আমার আমি মামলা করে দিত। ঝামেলা না পড়লে আমি এরকম কাজ কখনোই করতাম না। তোরাই বলে এখন আমি কি করবো? বাবার চিকিৎসার থেকে তোর ব্যবসাটা বড় হয়ে গেল। আমার টাকা আমি খরচ করছি, সেসব নিয়ে তুই কেন প্রশ্ন করতেছস? তুই ফ্যামিলির জন্য কি করস? এদিকে আমি দিন রাত পরিশ্রম করতেছি তোদের মুখে হাসি ফুটানোর জন্য, কষ্ট করে ইনকাম করতেছি, আর তোরাই আমাকে দিন শেষে নানা রকম কথা শোনাস। একজনে চাকরির বেতন দিয়ে কি সংসার চলে? তাছাড়া ব্যবসায় ভালো করলে তো অতিরিক্ত টাকা তো আইবই। ওই টাকা দিয়ে সবারই ছোটখাটো শখ পূরণ করা হইব। তাছাড়া আব্বার ওষুধ কিনতে কতগুলা টাকা লাগে, ওই টাকারও তো একটা উৎস দরকার। সাগর ভাইয়া, আমি কি আর পড়াশোনাটাও করতে পারবো না? তোমরা কবে আমাকে নতুন স্কুলে ভর্তি করে দিবে? জানো, আমার না অনেক ইচ্ছা আমি ভালো করে পড়াশোনা করে অনেক বড় একজন ডক্টর হব। তারপর বাবার সার্জারি আমি নিজের হাতে করব, আর বাবাকে আমি সুস্থ করে তুলব। তারপর বাবা আবার আগের মতো হয়ে যাবে, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। সঞ্জনা, তুমি চিন্তা করো না, আর কয়েকটা দিন অপেক্ষা করো। আমি নিজে তোমার কথা দিতেছি, আমি নিজে তোমার একটা সুন্দর স্কুলে ভর্তি করাই দিই। একটু পানি খাও। ঠিক আছে? দাদি, আমি ভালোই আছি, আমার কথা চিন্তা করো না। আঙ্কেলের অবস্থা এখন ভালোই আছে। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো, বুঝছো? আর ওষুধগুলো কিন্তু ঠিক মতো খাইবা। হ্যাঁ, আমি ঠিক আছে, রাখি। আপনি কিছু কইবেন? আমি তো তোমার কাছে ঋণী হয়ে গেলাম। ঋণী? আমার কাছে আপনার আবার কিসের ঋণ? গতকাল তুমি আমার কলিজার টুকরা বোনটার জীবন রক্ষা করেছো। আমি যে কিভাবে সেই কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করব তা আমার জানা নেই। জীবন রক্ষার মালিক তো আল্লাহ, আমি তো শুধু চেষ্টা করছি। তাই আমার কাছে কৃতজ্ঞ না হইয়া আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ কর। রিয়া, আমি তোমাকে বোঝাতে পারবো না আমার বোনটাকে আমি কতটা ভালোবাসি। আর আমার বোনের প্রতি তোমার ভালোবাসা দেখে আমি সত্যিই মুগ্ধ হয়েছি। আমার মনে এখন তুমি আরো বেশি জায়গা দখল করে নিয়েছো। কিন্তু এখনো তো দেখতেছি আপনার মনটা খারাপ, কারণটা কি কন্ত? আমার আসলে মনে হচ্ছে যে আমার কিছু একটা করে আমার পরিবারের পাশে দাঁড়ানো উচিত, কিন্তু কি করব আমি কিছুই বুঝতে পারছি। আঙ্কেলের অসুস্থ হওয়ার পর থেকে আপনাকে কারো মুখের দিকে তাকানো যাইতেছে না। আমার না খুব ইচ্ছা করে কোনোভাবে যদি আপনাকে পাশে দাঁড়াইতে পারতাম, আপনাকে সহযোগিতা করতে পারতাম। আরে এসব বিষয় নিয়ে তুমি কেন মন খারাপ করছো? তুমি তো আমার পরিবারের পাশে আছোই, সারাক্ষণ সবার দেখাশোনা করছো, এতটুকুই বা কজন করে? টাকা পয়সা দিয়ে যদি আপনাকে সহযোগিতা করতে পারতাম, আমার নিজের কাছে অনেক ভালো লাগতো। আচ্ছা, সানজানারে কবে স্কুলে ভর্তি করাইবেন, এটা নিয়ে কিছু ভাবছেন? না, এখনো কিছুই ভাবা হয়নি। আসলে
বাবার তো ব্যবসা বাণিজ্য নেই এখন। ভাইয়া হয়তো চাকরি করছে, কিন্তু তার হাতেও তো টাকা পয়সা নেই। কিভাবে যে এই সংসারটা চলবে কিছুই বুঝতে পারছি না। আমি আপনার একটা কথা বলে আপনি রাখবেন? রাখার মতো হলে অবশ্যই রাখবো। রাখার মতোই কথা। দেখেন, আমি সানজানারে কথা দিচ্ছি, আমি ওর স্কুলে ভর্তি করাই দিব। আর এই ছোট দায়িত্বটা আমি নিতে চাই। আপনি দয়া করে মানা করেন না। ও তো ছোট মানুষ, দেখেন না বাসাটার মধ্যে সারাক্ষণ কেমনে মুখটা ভার করে রাখে। ও যখন স্কুলে যাইবো, বন্ধু বান্ধবী সবার সাথে মিশবো, দেখবেন আর মনটা একদম ভালো হয়েছে। যদিও এই দায়িত্বটা আমাদেরই পালন করার কথা, কিন্তু বিশ্বাস করো রিয়া, এই দায়িত্বটা যদি তুমি নাও না, বিশ্বাস করো আমি সত্যি অনেক খুশি হব। কিন্তু সানজানার স্কুলে ভর্তি হতে তো অনেক টাকা লাগবে। আচ্ছা, এত টাকা তুমি কোথায় পাবে? আপনি চিন্তা করেন, আমি টিউশনি কইরা অনেক টাকা জমাইছি, আর এখন যেহেতু টাকাগুলো দরকার, তাই ভাবলাম টাকাগুলোর কাজে লাগে। আচ্ছা আমি যাই, সানজানার এই সুখবরটা দিয়ে আসি। আমি যাই। তোমাকে অনেক ধন্যবাদ জি, অনেক ধন্যবাদ। না আপা, আপনাদের কষ্ট করে আসতে হবে না, আমি এখানে সবকিছু দেখতেছি। আপা, আপনি দাদিকে বলবেন আমাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে, যাতে তাড়াতাড়ি বাবা সুস্থ হয়ে যায়। না আপা, আপনারা একদম টেনশন করবেন না। আর রিয়া তো বাসায় আছে, ওর তো কলেজ অফ, ও থাকুক আরো কিছুদিন, তারপর না হয় সবকিছু ঠিক হয়ে যাবে। আপনারা শুধুমাত্র দোয়া করবেন, আর কিচ্ছু লাগবে না। আপনাদের দোয়া আমাদের সব থেকে বড় প্রাপ্তি। হ্যাঁ হ্যাঁ আপা, না না সাগর ঘরেই আছে, সমস্যা নেই। আপনি একটু ফোনটা রাখেন তো, আপনার লগে আমার জরুরি কথা আছে। আচ্ছা আব্বা, তাহলে আপনাকে পরে ফোন দিচ্ছি। হ্যাঁ, ভালো থাকবেন আর নিজের শরীরে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ বলুন। আপনি তো আমার আব্বার অবস্থা সবই জানেন। আপনার আব্বা চিকিৎসায় যে টাকা দিয়ে সাহায্য করব, সেই ক্ষমতা আব্বার নাই। জমি বিক্রি করে বড় করে অনুষ্ঠান করে আমার বিয়া দিচ্ছে। হ্যাঁ আমি সবই জানি, কিন্তু আমি তো তোমার বাবার কাছে কোনো টাকা পয়সা চাইনি। তুমি হঠাৎ এই কথা কেন বলছো? আপনি জামাই হিসাবে শ্বশুরের কাছে চাইতেই পারেন, কিন্তু আপনি চাইলেও তো আমার আব্বার দেওয়ার কোনো ক্ষমতা নাই। আপনি তো ফোনে আমার আব্বার লোকেই কথা কইতেছিলেন, ভুলে যদি মুখ ফসকায় কিছু বইলা ফেলতেন, তখন তো আব্বা আরেক লজ্জায় পড়ে যাইতো। আরে বাবা, আমি তোমার আব্বার কাছেই কেন টাকা চাইবো? আপনি এমন ভাব কইরা কথা কইতেছেন যেমন আমার আব্বা আপনাকে জন্য কিচ্ছু করে নাই। হাসপাতালে যখন আপনার হাতে 10,000 টাকা দিছিল, তখন তো ঠিকই নিছেন। দেখো, তোমার বাবা যে টাকা দিয়েছিলেন আমাকে, আমি সে টাকা ফেরত দিয়ে দিই। নিতে যখন পারছেন তখন না ফেরত দেওয়ার দরকার নাই। ফেরত দেওয়া কি আপনি আমার আব্বার অপমান করতে চাইতেছেন? ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি নিছি। উনি হসপিটালে জোরাজোরি করতেছিলেন, তাই নিতে বাধ্য হয়েছি, নাহলে আমি এই টাকা কখনো নিতাম না। আর তুমি আমার অসুস্থ বাবাও আছে, সাজুজো করে আছো, কেমন না ব্যাপারটা? আপনি এগুলো কি করেন? আমি এবারে নতুন বউ, আমার নতুন বিয়ে হয়েছে, আমি কি একটু সাজতেও পারবো না? করো, যা খুশি করো, তোমার কথার অবাধ্য কম হয়নি, করতে থাকো যা ইচ্ছা। ভাইয়া, কি ব্যাপার, তুই আমাকে ফোন দিয়ে এখানে দাঁড়াতে বললি? না মানে মা বলছিল বাবার কিছু ঔষধ আনতে হবে, তোর কাছে যদি টাকা থাকে কিছু টাকা দিয়ে যা। আচ্ছা, তুই আমাকে ওষুধের স্লিপটা দে। হ্যাঁ, সাবধানে যাস। হ্যাঁ শোন, ওর সাথে আমার পার্সোনাল কিছু কথা ছিল। হ্যাঁ বল না। সাগর, তুই আমার ছোট ভাই, তাই তোকে একান্তে কিছু কথা আমি বলতে চাই। আমি এখন টাকা পয়সার অনেক ঝামেলার মধ্যে আছে, সংসার কিভাবে চালাবো বুঝতে পারছি না। এদিকে বাবার সার্জারিটাও করা খুব দরকার। আমি তো শুধু একার বাবার সন্তান না, তুইও তো বাবার সন্তান। দায়িত্ব নিলে আমি একা কেন নেব? তুইও নেবি। যদিও তুই পড়াশোনা করতেছিস, কিন্তু এভাবে বেকার বসে না থেকে সংসারে একটু হাল ধর, সহযোগিতা কর। তাতে খারাপ কি হবে বল? আমাদের সবার জন্যই ভালো হবে। ভাইয়া
তুই কি বলতে চাচ্ছিস আমাকে একটু বুঝিয়ে বললে ভালো হয়। তোর কি মনে হয় না এভাবে ঘরে বেকার বসে না থেকে চাকরি বাকরি কিছু একটা করা উচিত? আমি না হয় কষ্ট করে এদিক সেদিক থেকে 2.5 থেকে 3 লাখ টাকা ম্যানেজ করলাম, কিন্তু বাকিটা তোর ম্যানেজ করা উচিত। এখন বাকি টাকার ব্যবস্থা কিভাবে করবি সেটা তো আমি জানি না, কিন্তু আবার সার্জারিটা করা খুব দরকার। তুই কি বলতে চাচ্ছিস আমি বুঝতে পেরেছি ভাইয়া। আসলে মানুষ মুখে না বলতে চাইলেও না সময় অনেক সময় মানুষকে বাস্তবতাটা বুঝিয়ে দেয়। অবশ্য তুই না বললেও আমি সেই চেষ্টাটাই করতাম। ঘরে বসে থেকে কি চেষ্টাটা করতেছস সেটা তো আমি দেখতেছি। এখন শোন, আমি যে তোকে কথাগুলো বলছি কাউকে বলিস না। না না, আমি আর কাকে বলতে যাব? তুই তো সত্য কথাই বলেছিস। ছেলে তো তুই আর একা না, আমিও তো বাবারই ছেলে। তুই একাই কেন বাবার জন্য এত কিছু করবি? ছেলে হিসেবে আমারও তো কিছু করা উচিত। টেনশন করিস না ভাইয়া, আমি একটা না একটা ব্যবস্থা করে ফেলব। কি ব্যাপার? গতকালকে সারাদিন আপনি কই হারাই গেছিলেন? রাতে তো বাসায় এসে কিছুই খান নাই। আপনার কি কিছু হয়েছে? না, আমার কিছুই হয়নি। আপনি মুহে কইতাছেন কিছু হয় নাই, কিন্তু আপনার দেখে আমি বুঝতে পারতেছি। কন্ত কি হয়েছে? আর কালকে সারাদিন কইছিলেন আপনি? কোথাও হারিয়ে যায়নি। গতকাল একা একা নদীর পাড়ে যেয়ে বসেছিলাম। একা একা নদীর পার কেন? তার মানে আপনার নিশ্চয়ই মন খারাপ ছিল। আসলে পাড়ে বসে নদীর ঢেউ দেখছিলাম। নদীতে ঢেউ তো থাকবই, এটা দেখার কি আছে? ঢেউ দেখে অনেক কিছু শিখলাম, কিভাবে জীবনের সুখ দুঃখগুলো ভাগ হয়ে যায়। এই ধরো, এই ব্যাগ নিয়ে বাজারে যাও। বাজারে গিয়ে টাটকা শাক সবজি আর মাছ কিনে আনো। এই ব্যাগ নিয়ে আমি বাজারে যাব? হ, ছেলে মানুষ বাজারে যাবে, এতে তো অবাক হওয়ার কি আছে? এমনিতেও তো তুমি কিছু করো না, একটু হাত পা লড়াইলে এটা সংসারের জন্যই মঙ্গল। না, আসলে হয়েছে কি ভাবি, আমি তো কোনোদিন বাজারে যাইনি। আমার বাজারে যেতে কোনো আপত্তি নাই, কিন্তু আজকে যে আমার একটা ইন্টারভিউ আছে, আমার যে ওখানে যেতেই হবে। যত সব কাজ না করুন বাহানা। বাজার না হইলে না আজকে রান্না বন্ধ থাকবো। কি ব্যাপার? আপনি তো আমার কন্যায় যে আপনার ইন্টারভিউ আছে। বুবু, আমি বাজারে যাব, আর বিয়ায় আরেকদিন না হয় বাজারে যাইব না। একটা সর দিব, তুই মায়ে মানুষ হয়ে বাজারে যাবি কেন? বাজারে তো যাইবো যে ঘরে শুধু শুধু বসে থাকে সে। শুনো, টাটকা শাক সবজি না আনলে না এই বাড়িতে রান্না হইব না। আমি প্রত্যেকদিন এক জিনিস আনতে পারবো। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি বাজারে যেয়ে বাজার করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আর তাছাড়া ইন্টারভিউ দিয়ে যে তুমি কেমন চাকরি পাইবা ওইটা আমার খুব ভালো করেই জানা আছে। এটা আপনার কাছে রাখেন। আপনি যে পোস্টের জন্য ইন্টারভিউ দিতে এসেছেন সেটার জন্য অন্য একজনকে সিলেক্ট করে ফেলেছি। দ্যাটস ওয়াই আপনাকে নিতে পারছি না। সরি স্যার, আপনার অফিস থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল। অ্যাকচুয়ালি চাকরিটা আমার খুব দরকার স্যার। আপনি যদি আমার ইন্টারভিউটা নেন আমি আপনাকে নিরাশ করবো না স্যার, প্লিজ। আপনার আসার কথা ছিল সকাল 11টায়, আপনি আসছেন বিকাল 5টায়। সরি, আপনার জন্য আসলে আমি কিছু করতে পারছি না। স্যার, তাহলে আপনার অফিসের অন্য যে কোনো একটা কাজ আমাকে দিতে পারেন স্যার। আমি আসলে আপনাকে বোঝাতে পারবো না যে এই চাকরিটা আমার জন্য কতটা প্রয়োজন। প্রয়োজন তো সবারই থাকে, চাকরি দরকার নেই এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। প্লিজ আপনি আসতে পারেন। স্যার, স্যার আমাকে এভাবে খালি হাতে ফিরিয়ে দেবেন না, আমি আপনার পায়ে ধরবো স্যার। স্যার প্লিজ, আমি আপনাকে বোঝাতে পারছি না চাকরিটা আমার জন্য কতটা প্রয়োজন। দেখেন একটু ব্যবস্থা করে কিছু করা যায় কিনা। আমি আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকবো স্যার। আরে ভাই, আপনি তো আমাকে মহা ঝামেলার মধ্যে ফেললেন। যান তো ভাই, যান, অন্য কোথাও যা ট্রাই করেন, যান। আমি সব জায়গায় চেষ্টা করেছি স্যার, কিন্তু সব জায়গায় ব্যর্থ হয়েছি। স্যার
আপনার এখান থেকে আপনি আমাকে খালি হাতে ফেরাবেন না প্লিজ স্যার। বুঝতে পেরেছি, সহজ কথায় কাজ হবে না। আমি সিকিউরিটিকে রাখছি। সিকিউরিটি! তার দরকার নেই, আমি চলে যাচ্ছি। থ্যাংক ইউ স্যার। বাবা, আমি না তোমাকে প্রতিদিন ঘুম পাড়িয়ে দিব। আমি যখন ছোট ছিলাম তখন মা আর তুমি যেভাবে আমাকে আদর করে কপালে চুমু দিয়ে ঘুম পাড়াতে, ঠিক ওইভাবে। তুই তো এখনো অনেক ছোট মা, কিন্তু ছোট হলে কি হবে? আমার তো মনে হয় যে আমার মা মরে গিয়ে তোর ভিতরে আবার জন্ম নিয়েছে। আমি বুঝি তোমার মা না? মা তো। আঙ্কেল, আমি আপনার হাত পা টিপা দিই, তাইলে আপনি আরাম করে ঘুমাইতে পারবেন। তুমিও তো আমার আরেকটা মেয়ে মা। আমি আমি তোমার জন্য অনেক দোয়া করি মা। তুমি অনেক সুখী হও, অনেক সুখী হও। সাদিকের মা, আমি তো সারাক্ষণ এই ছোট্ট ঘরটার মধ্যেই পড়ে থাকি। বৌমাকে তো দেখি না, বৌমা আসেও না। তুমি কি বৌমাকে একটু ডাকবে? আমি একটু দেখি। আমায় নাকি দেখতে চাইছেন আব্বা? এই যে আমি চলে আইছি। বৌমা, তুমি তোমার শ্বশুরের মাথায় একটু হাত বুলিয়ে দাও, তোমাকে খুব দেখতে চাচ্ছিল। ওমা, আব্বার মাথায় আবার হাত বুলানোর কি আছে? সারাক্ষণ তো মাথার উপর একটা ফ্যান চালায় রাখছেন, এই জন্যই তো বিল এত বেশি উঠে। না বৌমা, ওই অনেক গরম লাগে তো, তাই তোমার শাশুড়ি আমি বলছি যে সাথে কোনো প্রকার চালাকি করতে পারবেন না, ওকে? না না বিয়াই, কি যে কইতাছেন না, শুনেন, আপনি যখন ডাবগুলা পাইরে আনবেন তখন আপনি আর আমি ভাগাভাগি করে খাবো। উড়েন উড়েন যান, উড়েন। ঠিক আছে। ওমা, আরে কি ব্যাপার বিয়াইন, এখানে এত মান্দাল আসলো কোথা থেকে? ওমা, কি বিয়াই, কেমন দিলাম? আপনি আমার সাথে চালাকি করলেন তাই না? খুব বেশি চালাকি করি নাই, একটুখানি করছি। সব সময় কিন্তু দুষ্টামি ভালো লাগে না। আপনি আমারে মারলেন। আমি তো এমনি মজা করছি বিয়াই। আপনি আমার এত জোরে চড় মারলেন বিয়াই। আপনি বলে থাপ্পড় মেরেছি, আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না তুলে আছাড় মারতাম। আমি আপনারে দেখতে আইছি আর আপনি আমাকে এমন ব্যবহার করতেছেন। তা আপনারা কে বলছে দেখতে আসার জন্য? দেখতে এসে তো আপনি আমাকে উদ্ধার করেছেন। নিজেই ফাজলামো করে এখন নিজে এসেছে দেখতে। আমি আইছি আপনার ব্যথার জায়গায় একটু মলম লাগাই। আপনি তো নিজেই আমাকে ব্যথা দিছেন, এখন আবার আসছে ব্যথার উপশম করতে। আমার ভুল হয়ে গেছে, আমার দয়া করে ক্ষমা করে দেওয়া যায় না? আমার ব্যথা করতেছে সেই জন্য আমি কাউকে দেখতে আসতে বলিনি। আমার নিজের ব্যথার মলম আমি নিজেই লাগাতে পারবো, আমার কাউকে প্রয়োজন নেই। ভীষণ রাগ করে আছেন আমার উপর, তাই না? তো আপনার উপর কি খুশি হওয়া উচিত? হ্যাঁ, আপনার মনের আশা তো পূরণ হয়েছে, এখন শান্তি পান নাই? আমি তাইলে একটু গরম পানি নিয়ে আসি? থাক, কোনো দরকার নাই। মানে যে ইচ্ছাকৃতভাবে আমার সাথে এরকম একটা ফাজলামি করতে পারে তার সাথে আমি সন্ধি করতে চাই না। এরকম আলগা পিড়িতে আমার ভালো লাগে না, বুঝছেন? আরে আপনি তো আমাকে বাড়িতে বেড়াইতে আইছেন, আপনি তো এই বাড়ির মেহমান, আপনার সেবা করা তো আমার দায়িত্ব। আচ্ছা, তো যে কাজটা করলেন এটা কি আপনার দায়িত্ব ছিল? আপনি না আসলে বেশি কথা কন। ওই যে কথাই আছে না, করে ব্যথা দিলে একটু বেশি করে দিতে হয়, যাতে সারা জীবন মনে রাখি। আই ধরেন আপনার মলম, এবার লাগালে লাগান, না লাগালে না লাগান, আমার কি? তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায়। কোন কোন জায়গায় ব্যথা হলো বান্ধবী ললিতা, ফাজলামি করার জায়গা পায় না এখানে। আচ্ছা শুনেন না, বিয়ার পর নতুন জামাই যখন ফিরতি আয়ে, জামাইয়ের লোকে যারা আসে সবাই রে কাপড় দেওয়া লাগে,
আব্বাও ঠিক করছে, আপনারে সহ আপনাকে সবাইকে কাপড় কিনে দিব। আপনি কেমন কাপড় পছন্দ করেন? আরে না না, থাক, কিচ্ছু লাগবে না, আমার কোনো কাপড় চোপড় দরকার নেই। দূর, আপনি না চাইলেও আপনার নিতে হইব। পেয়েছি তো, তোমাকে পেয়েছি না, আর আমার তেমন কোনো চাহিদা না। বুঝছি, এখন আপনি কোন আমরা পছন্দ করে কিনে দিলে হইব, নাকি আপনার হাতে টাকা দিয়ে দিলে আপনি নিজে পছন্দ করে কিনে নেবেন? তোমরা যা পছন্দ করো তাই, আর টাকাটা আসলে আমি নিতে চাচ্ছি না। দেখো রত্না, আমার একটা আত্মসম্মান বোধ আছে। আরে বাবা, এটা তো আপনার পাওনা, এনে সমস্যা কই দেখলেন? সমস্যা নাই, আবার আছেও। আচ্ছা, আপনি কি রঙের শার্ট পছন্দ করেন? আমি তো বললাম তোমরা যেটা পছন্দ করবা সেটাই। আচ্ছা ঠিক আছে, আপনার পাঞ্জাবি, আপনার শার্ট, আপনার জুতার মাপ সবকিছু না আপনি একটা কাগজ আমায় লেখা দেন। আরে না, কিচ্ছু লিখতে হবে না, আমি বললাম তো আমার কোনো জিনিস চাই না। কইলাম না আপনার নেওয়াই লাগবো। তাছাড়া বিয়ার পর তো সব ছেলে গড়ি শ্বশুর বাড়ি থেকে নতুন কাপড় চোপড় দেয়। বউ ভালো থাকলে আর অন্য কিছু দরকার হয়। বুঝছি, আপনারা এমনি কইয়া হইব না, আপনারে আব্বার লগেই মার্কেটে পাঠান। উঠেন তো, উঠেন। রত্না লাগবে না। আরে আসেন তো, আসেন। বিয়াই, আপনার কোমরের মাপটা কত? কি বলছেন বেআইন? মানে ছেলেদের কোমরের মাপ জেনে আপনি কি করবেন? একটু কাজ আছে, কর না। হুম, আপনি বললেই তো আর আমি বলে দিব না। আগে আমাকে বলতে হবে কারণটা কি। যদি আমার ভালো মনে হয় তবেই আমি বলবো, নয়তো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনার কইতে হইব না। আপনি একটা কাজ করেন, আপনার যেই কোনো একটা প্যান্ট আমারে দিয়া দেন। মানে আমি বুঝলাম না বেআইন, আপনি ছেলেদের প্যান্ট পরে কেন ঘুরে বেড়াবেন? এই যে এক্সকিউজ মি বেআইন, এটা কিন্তু একটা গ্রাম, কোনো শহর না, ওকে? আরে আজব তো, আমি কি কইছি আপনার প্যান্ট আমি পরমু? তা না হলে আপনি আমার প্যান্ট দিয়ে কি করবেন? আপনার প্যান্ট নিয়ে কি করবো? আপনার প্যান্টের কাইটটা ছোট বাচ্চা করে হাফ প্যান্ট বানাই দিব। আচ্ছা বাদ দেন তো এইসব কথা, এখন কন আমার প্যান্ট দিবেন কি দিবেন না? না, দেব না। এমনিতেই আমার প্যান্টের সংকট, আর তাছাড়া আপনি আমার ভালো প্যান্টটা কেটে কুটে নষ্ট করবেন, সেটা কি আমি হতে দিব নাকি? দিবেন না তো ঠিক আছে, দিবেন না যেহেতু আমি নিজেই নিয়ে নিতেছি। আরে এই, আপনি একটা মেয়ে মানুষ হয়ে ছেলেদের প্যান্ট ধরতেছেন, লজ্জা করতেছেন আপনার? আমার প্যান্টের মাপ জানা দরকার ছিল, তাই প্যান্টটা নিলাম। ভয় পায়েন না, প্যান্টটা আমি আপনার আবার দিয়া যাবো। গেলাম। বাহ, খুব সুন্দর হয়েছে তো, ফিটিং হয়েছে। কে লাভ জামাই, জামা কাপড় পছন্দ হয়েছে? দাদি, শুধু এই শার্টটা না, আপনাকে পছন্দ হয়েছে। তাহলে তো ভালোই হইল, দাদিরে আমার সতীন বানাইয়া ওই বাড়িতে নিয়ে যাই। ওরে আল্লাহ, আমারে কয়জনের সতীন বানাইবা? তোমার বইনেও আমারে সতীন বানাইয়া তার শ্বশুর বাড়ি নিয়ে যেতে চায়, কিন্তু আমি তো সাগরের ছাড়া বিয়া করুম না। কেন দাদি, আপনি কি সাগরকে অনেক বেশি ভালোবাসেন? নিজেকে ব্যাপার নিজেকে মধ্যে রাখাই ভালো, তোমাকে কুমুকান কেন? দাদি তো ঠিক কথাই কইছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে ব্লগ ভিডিওটা হলো, আমরা কেন্দুয়া কালীবাড়ি থেকে মধুপুর যাব। তো আমরা কেন্দুয়া কালীবাড়ি থেকে মধুপুর যাওয়ার পথে যে রাস্তা দিয়ে যাব, যা যা দেখতে পাবো সেগুলাই আপনাদের মাঝে তুলে ধরবো। তো আপনারা তো দেখতেই পারতেছেন একটি ভ্যান গাড়ি কত সুন্দর করে সে চলে গেল, আর এ পাশে দেখতে পারতেছেন একটি পানির গাড়ি, দেখতেই পারতেছেন আপনারা। পানির গাড়ি থেকে কিন্তু টপ টপ করে পানি পড়তেছে। তো আমি যদি আপনাদেরকে একটু ভালো মতন দেখাই, তাহলে দেখতে পারতেছেন এ পাশে এক লোক রাস্তার সাইডে সে গাছগুলা কাটতেছে, জঙ্গল সাফ করতেছে। তো আপনারা তো দেখতেই পারতেছেন একটি মোটর সাইকেল সে আমাদেরকে দেখে চলে গেল। তা একটি অটো গাড়িও কিন্তু অনেক স্পিডে চলে গেল। তো আপনারা তো দেখতে পারতেছেন সামনে রাস্তার মাঝখানে একটি স্পিড ব্রেকার দেখতে পারতেছেন। স্পিড ব্রেকারটা কিন্তু অনেক ভয়ঙ্কর একটি স্পিড ব্রেকার, কারণ অনেক উঁচা করে দিয়েছে।
তো আপনারা তো দেখতেই পারতেছেন রাস্তার সাইডে একটি স্কুল, হাই স্কুল। তো স্কুলটা কিন্তু অনেক সুন্দর, এই পাশেও বাউন্ডারি করা। তো ভিতরে ঢালাইয়ের কাজও চলতেছে, আপনারা দেখতে পারতেছেন। এই সে ঢালাই, খুব ঢালাইয়ের পাই খোয়াগুলা, তো এইগুলা দিয়ে কিন্তু মূলত তারা স্কুলের একটি ভবনের ছাদ ঢালাই করতেছে। তো দেখতে দেখতে কিন্তু আরেকটি স্পিড ব্রেকার সামনে, আপনারা তো আমার ডিসপ্লেতে দেখতেই পারতেছেন। আমরা এখন সেই স্পিড ব্রেকারটি পার হয়ে চলে যাব, দেখতে পারতেছেন রাস্তার মাঝখানে একটি স্পিড ব্রেকার। তো এখন আমরা একটি ছোট্ট, একদম ছোট ব্রিজের উপরে আছি, তা তো আপনারা দেখতেই পারলেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমার ব্লগ ভিডিওটা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী কোনো ব্লগ ভিডিও নিয়ে।